ক্ষমতা হস্তান্তরের মাত্র ২ মাসের মাথায় আইনি জালে আটকা পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ একাধিক উপদেষ্টা। যে সরকারকে জনগণ পরিবর্তনের প্রতীক হিসেবে দেখেছিল, সেই সরকারের বিরুদ্ধে এখন উঠছে গুরুতর অভিযোগ। স্বাস্থ্য খাতের একটি নীতিগত সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে তদন্তের দাবি এবং দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদন। জাতীয় রাজনৈতিক অঙ্গনে এই ঘটনা নতুন করে আলোড়ন তুলেছে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই পুরনো অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসন নিয়ে বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কিন্তু বিদায়ের পরও তাদের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত এখনও বিতর্কের ঝড় তুলছে। সেই বিতর্কের মধ্যে সবচেয়ে তীব্র হয়ে উঠেছে স্বাস্থ্য খাতের একটি সিদ্ধান্ত। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম রেজিস্ট্রি ডাকযোগে ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে লিগেল নোটিশ পাঠিয়েছেন। নোটিশে স্পষ্টভাবে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া স্বাস্থ্যনীতির কারণে দেশে হামের মহামারী ছড়িয়ে পড়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, দেশে হঠাৎ করে হামের প্রকোপ দেখা দিয়েছে। ইতিমধ্যে শতাধিক শিশু মারা গেছে এবং অগণিত মানুষ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অভিযোগ উঠেছে যে টিকাদান ব্যবস্থাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কারণেই এই সংকট তৈরি হয়েছে। ব্যারিস্টার আশরাফুল ইসলাম নোটিশে 5 দিনের মধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর আসিফ নজরুল, সৈয়দ রেজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সারোয়ার ফারুকী সহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশ থেকে নিষেধাজ্ঞা জারির দাবি করেছেন। নোটিশে স্পষ্ট করে বলা হয়েছে, তদন্ত শেষ না হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই নোটিশ শুধু একটি আইনি চিঠি নয়, বরং অন্তর্বর্তী সরকারের পুরো শাসনামলের উপর একটি বড় প্রশ্ন চিহ্ন। যে সরকার জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর ক্ষমতায় এসেছিল, তাদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে যা সাধারণ মানুষের জীবন মৃত্যুর সঙ্গে জড়িত। হামের টিকা ব্যবস্থাপনা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের সময় কোনো ধরনের অবহেলা হয়েছিল কিনা সেটাই এখন তদন্তের বিষয়। সরকারি খাত থেকে বেসরকারি খাতে টিকাদানের দায়িত্ব নেওয়ার ফলে সাধারণ মানুষের কাছে টিকা পৌঁছানো কঠিন হয়ে পড়েছিল, দাম বেড়ে গিয়েছিল, সরবরাহ চেইন ভেঙে পড়েছিল। এসব প্রশ্ন এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের আমলে মানবাধিকার পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইন ও সালিশ কেন্দ্র এর 2025 সালে মানবাধিকার প্রতিবেদনে ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গণপিটুনি, রাজনৈতিক সংঘর্ষ, কারাগারে নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড উল্লেখযোগ্য হারে বেড়েছে। 2025 সালে গণপিটুনিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 197 জনে, যা আগের বছরের তুলনায় প্রায় 54% বেশি। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, বরং সমাজের ভাঙ্গনের এক ভয়ঙ্কর ছবি। অন্তর্বর্তী সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নোটিশের পিছনে শুধু আইনি লড়াই নয়, বরং ক্ষমতা হস্তান্তরের পর নতুন সরকারের সামনে পুরনো সরকারের জবাবদিহি নিশ্চিত করার একটি প্রক্রিয়া কাজ করছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার যখন ক্ষমতায় ছিল, তখন অনেকে তাদের নিরপেক্ষ ও সংস্কারমূলক বলে প্রশংসা করেছিলেন। কিন্তু আজ সেই একই সরকারের সিদ্ধান্তগুলো যখন জনজীবনকে প্রভাবিত করেছে বলে অভিযোগ উঠছে, তখন প্রশ্ন উঠছে, ক্ষমতায় থাকাকালীন কতটা সতর্কতা অবলম্বন করা হয়েছিল। আইডিএলসিতে চাকরি করেন শামীম আহমেদ। বৃহস্পতিবার রাত 1টায় তার গাড়ি নিয়ে অকটেন কিনতে রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশনে পাঠিয়েছিলেন চালককে। সারা রাত তিনি তেল পাননি। পরদিন ভোরেও দীর্ঘ লাইন, সকালেও লাইন। দুপুরে জুমার পর 2টার দিকে তার চালক জানান, পাম্পে গাড়ি নিয়ে ঢুকতে পেরেছেন তিনি। শামীম আহমেদ বলেন, 13 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নেওয়া গেছে, কিন্তু দুপুরের পর দেখা যায় রেশনিং শুরু হয়েছে। কারে দেওয়া হচ্ছে 15 লিটার অকটেন। তার প্রশ্ন, তেল নিতে যদি 13 ঘন্টা লাগে তাহলে পরিস্থিতি কতটা খারাপ বোঝাই যায়। তবে ট্রাস্ট পেট্রোল পাম্পের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ট্রাস্টে তেল নিতে গাড়ির লাইন এখন মহাখালী ছাড়িয়েছে। অনেক সময় এক এক গাড়ি পাম্প পর্যন্ত যেতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগছে। রাজধানী গুলশানের একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার আনোয়ারুল কবির বলেন, তার গাড়ির তেল নিতে কমপক্ষে 4টি পাম্প ঘুরতে হয়েছে। পরে ক্লিন ফুয়েল থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তাকে জ্বালানি তেল সংগ্রহ করতে হয়েছে। তিনি বলেন, ক্লিন ফুয়েলে 2 ঘন্টা ছাড়া 4 পাম্পে ঘুরতে তার আরও কয়েক ঘন্টা সময় লেগেছে।
কোনো কোনো পাম্পে লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যায়নি। কুড়িল এলাকায় দেখা যায় জামাল উদ্দিন নামের এক মোটরসাইকেল চালকের সঙ্গে। তিনি মোটরসাইকেল ঠেলে বিশ্ব রোড এলাকায় পিনাকেল পাওয়ার লিমিটেড নামের এক পাম্পে নিয়ে যাচ্ছেন। জামাল বলেন, মোটরসাইকেলে 100 টাকা তেল নেই। শুক্রবার এই পাম্প ওই পাম্প ঘুরতে ঘুরতে অনেক সময় চলে গেছে, কোথাও তেল পাইনি। শনিবার আবার যাচ্ছি পাম্পে, দেখি তেল পাই কিনা। মধ্যপ্রাচ্য শুরু হয় 28 ফেব্রুয়ারি। এরপর 7 মার্চের পর সরকার তেলের রেশনিং শুরু করে। সেই রেশনিং ঈদের আগে তুলে দিলেও পাম্পে দীর্ঘ সারি কমেনি, বরং দিন দিন বেড়েছে। স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন প্রতিমন্ত্রী। সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহ আলম। প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় অনেক সময় সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। এ কারণে দলীয় বিবেচনায় জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তবে তাদেরও সরকারিভাবে জবাবদিহিতার আওতায় আনা হবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার যে অধ্যাদেশ জারি করেছিল তা বিশেষ কমিটি যাচাই বাছাই শেষে সংসদে পাঠানো হয়েছে এবং সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে এটি মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। শিগগিরই এটি সংসদে উপস্থাপন করে আইন আকারে প্রকাশ করা হবে। সব অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগপ্রাপ্ত প্রশাসক এজাজ সম্পর্কে বিস্তারিত মন্তব্য করতে তিনি অপারগতা প্রকাশ করেন এবং জানান, বিষয়টি বর্তমানে তদন্তনাধীন রয়েছে। তদারকির ঘাটতির কারণে ঈদের পর থেকে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা বাড়ছে। সরকারের উপর চাপ সৃষ্টি করে বোতলজাত সয়াবিন তেলের দাম আরও এক দফা বাড়াতে 5 থেকে 6টি প্রভাবশালী কোম্পানির একটি সিন্ডিকেট নতুন করে তৎপরতা শুরু করেছে। মূলত রমজানের শুরু থেকে এই চক্রটি পরিকল্পিতভাবে ডিলারের মাধ্যমে খুচরা বাজারে তেলের সরবরাহ কৃত্রিমভাবে সীমিত করে রাখে। এবার ইরান যুদ্ধের অজুহাতে নিত্যপণ্যের বাজারে সক্রিয় হয়ে উঠেছে সিন্ডিকেট চক্র। জ্বালানি সংকট, পরিবহনেও এমন অজুহাত ও পণ্যের সরবরাহ স্বাভাবিক না থাকার কারণে বাজারে পণ্যমূল্য বাড়ছে বলে ওই অসাধু চক্রের দাবি। তাদের কাছে ক্রেতারা এক ধরনের জিম্মি দশায় পড়েছেন। প্রতি লিটার খোলা সয়াবিন তেল সরকার নির্ধারিত মূল্য 176 টাকা, কিন্তু সুযোগ পেয়ে তারা বিক্রি করেছে 208 টাকায়। শুধু তাই নয়, উধাও করা হচ্ছে বোতল সয়াবিন। ঈদের পর বাজারে যে ব্রয়লার মুরগির কেজি ছিল 180 টাকা, তা এখন 220 টাকায় বিক্রি করছে। কেজিতে 100 টাকা বাড়িয়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 420 টাকা। 650 টাকার দেশি মুরগি 800 টাকায় ঠেকেছে। 200 টাকার কেজির নিচে মিলছে না কোনো মাছ। সঙ্গে চাল ডালের মূল্য অস্বাভাবিক। প্রতি কেজি মোটা চালের মধ্যে স্বর্ণা জাতের চাল 56 থেকে 58 টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের চালের মধ্যে বিআর 28 জাতের চাল বিক্রি হচ্ছে 68 টাকা, আর সরু চালের মধ্যে মিনিকেট বিক্রি হচ্ছে 85 টাকা। পাশাপাশি প্রতি কেজি মোটা মসুর ডাল 105 থেকে 110 টাকা, মাঝারি দানার মসুর ডাল 120 ও সরু দানার মসুর ডাল 150 টাকায় বিক্রি হচ্ছে। সরকার গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এমন অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় নির্বাচনী ঐক্য। এর মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো রাজপথের কর্মসূচি পালন করল সংসদের বিরোধী দল। শনিবার বিকেলে রাজধানীর বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল 5:15টায় কর্মসূচি শুরুর আগে থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার ও ফেস্টুন সহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশের স্থলে জড়ো হতে থাকে। পরে সমাবেশে বক্তব্য রাখেন 11 দলীয় ঐক্যের নেতারা, যেখানে সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, ভোটের পর বিএনপি জনগণের রায়কে উপেক্ষা করছে। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ, আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ। এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। বক্তব্য রাখেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, গণভোটকে অবজ্ঞা করে জাতিকে অপমান করেছে বিএনপি। সরকার জনস্বার্থের বাইরে গেলে রাজপথ এবং সংসদ সব জায়গাতেই প্রতিবাদ করা হবে বলে উল্লেখ করেন তিনি।